ইতিহাস নিয়ে এতটা জালিয়াতি অন্য কোনো দেশের ইতিহাসে আছে কিনা সন্দেহ। ইতিহাস তো ইতিহাস, সাম্প্রতিক ঘটনা এমনকি চলমান ঘটনাকেও আমরা উল্টে ফেলি, পাল্টে ফেলি, নিজেদের মতো করে বানিয়ে বলি। আর সে কারণেই বোধহয় বাংলাদেশে এতটা ইতিহাস বিকৃত হয়। ৪৫ বছর পরও বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এক একজনের কাছে এক এক রকম, এক এক দলের কাছে এক এক রকম। কারণ যখন যারা রাষ্ট্র চালিয়েছেন, দেশ চালিয়েছেন, তারা তাদের মতো করে ইতিহাস লিখেছেন, ইতিহাস শিখিয়েছেন। আর সে কারণেই একই দেশের একই ইতিহাসের এত রূপ। বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে আজ আমার নির্বাচিত খবরের বিষয় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি। এখানে আমরা দুটি বিষয় নিয়ে মূলত আলোচনা করব: মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। যেমনটা বলছিলাম, ইতিহাস বিকৃতি নিয়ে কথা বলবো আমরা। মূলত আমরা আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি নিয়ে। সেই মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসের অনেক দিক নিয়ে অনেক রকমের বিকৃতি হয়েছে, বিতর্ক হয়েছে। তার মধ্যে আমরা বেছে নিয়েছি দুটি বিষয়। একটি হচ্ছে ৯ মাসের মুক্তিযুদ্ধে কত মানুষ শহীদ হয়েছিল এবং ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা কে ঘোষণা করেছিল। এই দুটি ঐতিহাসিক ঘটনার যে বিকৃতি আমরা দেখি, তার নানান দিক নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনার জন্য আছেন চারজন অতিথি। শুরুতে আছেন মুক্তিযোদ্ধা এবং স্থপতি জনাব মোবাশ্বের হোসেন, আছেন লেখক, গবেষক, ব্লগার জনাব আরিফ রহমান, আছেন রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় এবং শিক্ষক, গবেষক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ এ আরাফাত। আপনাদের চারজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাবার আগে শুরুতেই মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যেসব তথ্য দেশে বিদেশে গবেষণায় গণমাধ্যমে এসেছে তা নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন দেখব, তারপর আমরা আলোচনা শুরু করব। পাকিস্তানিদের লক্ষ্যই ছিল ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করা, যার প্রমাণ পাওয়া যায় ১৯৭১-এ মুক্তিযুদ্ধে অনুসন্ধান শেষে মার্কিন গবেষক ও সাংবাদিক রবার্ট পেইনের ম্যাসাকার দ্য ট্র্যাজেডি অব বাংলাদেশ বইতে। সেখানে তিনি উল্লেখ করেন, মার্চে পাকিস্তান সেনাদের এক বৈঠকে ৩০ লক্ষ বাঙালিকে হত্যা করার নির্দেশ দেন জেনারেল ইয়াহিয়া খান। তিনি বলেন, ওদের ৩০ লক্ষ হত্যা করো, বাকিরা আমাদের থাবার মধ্য থেকেই নিঃশেষ হয়ে যাবে। জয় বাংলা, জয় বাংলা। ১৯৭২ সালের ৮ই জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানেই তিনি প্রথম মুক্তিযুদ্ধের শহীদদের কথা বলেন। ১০ই জানুয়ারি দেশে ফিরে লাখো জনতার সামনে উচ্চারণ করেন ৩০ লাখ শহীদের সংখ্যা। প্রায় ৩০ লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও। এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই। এর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এম আর আখতার মুকুল তার চরমপত্রে বলেন ৩০ লাখ শহীদের কথা। সে সময় দৈনিক পূর্বদেশ, মর্নিং নিউজ, অবজারভার, প্রাবধা, দ্য লেজার ও ন্যাশনাল জিওগ্রাফি ম্যাগাজিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও পাওয়া যায় একই সংখ্যা। স্ট্যাটিস্টিক্স অফ ডেমোসাইড বইয়ে আর.জে. রামেল বলছেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধে ৩০,০৩,০০০ মানুষ শহীদ হয়েছে। নারী, পুরুষ, হিন্দু, মুসলমানের তালিকা সহ অঞ্চলভেদে এই সংখ্যা বের করেন তিনি। সেঞ্চুরি অফ জেনোসাইডের ৯ নম্বর অধ্যায়ে গবেষক রনক জাহানও জানান ৩০ লাখ শহীদের কথা। দ্য র্যাডিক্যাল ট্রুথে একজন ব্রিটিশ গবেষক পাকিস্তানি ইতিহাসবিদের বরাত দিয়ে বলেছেন ৩০ লাখ শহীদ ও ৩ লাখেরও বেশি বীরাঙ্গনার কথা। এই নিবন্ধে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এই তথ্যের স্বীকৃতি আছে। ১৯৮১ সালে ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন জানায়, মানব সভ্যতার ইতিহাসে যত গণহত্যা হয়েছে তার মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি মানুষ হত্যার নজির পাওয়া যায় ১৯৭১ সালে বাংলাদেশে। তাদের গবেষণায় বেরিয়ে আসে, প্রতিদিন গড়ে ৬,০০০ থেকে ১২,০০০ মানুষ হত্যা করা হয়েছে। সেই হিসাবে শহীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩২,০৪,০০০। যে এত লক্ষ লোক শহীদ হয়েছে, এইটা নিয়েও অনেক বিতর্ক আছে। গত বছরের ডিসেম্বরে এভাবেই মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতার এত বছর পর এই ধরনের বিতর্ককে রাজনৈতিক অসুস্থতা বলে মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম আইনজীবী ব্যারিস্টার তুহিন আফরোজ। আজকে যেইভাবে আমরা দেখছি ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা হচ্ছে, সেখানে এমন হবে যে আগামীকালকে হয়তো এমন প্রশ্ন উঠবে, আসলেও কি মুক্তিযুদ্ধ হয়েছিল? ৭১ কি এসেছিল বাঙালির জীবনে? রাজনীতির মাঠ থেকে যত বড় গলায় করা হয়, আমরা কিন্তু সাধারণ কোনো জায়গা থেকে, ইভেন কোনো গবেষণা ইনস্টিটিউট থেকে এই
জিনিসটিকে চ্যালেঞ্জ হতে দেখি না। তিনি জানান, গণহত্যার তথ্য প্রমাণ দিয়েই মানবতা বিরোধী অপরাধীদের বিচার হচ্ছে। এই ধরনের বিতর্কের কারণে এই বিচার প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নাই। ট্রাইব্যুনালের রায়ে একটি কন্টেম্পটের রায়ে কিন্তু বলা হয়েছে যে 30 লক্ষ না 3 লক্ষ মারা গেল, তাতে আমাদের এই বিচার মোটেও কোনোভাবে প্রভাবান্বিত হবে না। মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী বলছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস রাজনৈতিকভাবেই দুই ভাগ হয়ে গেছে। 71-এ অনেক মূল্যবান তথ্য, দলিল ও চলচ্ছবি হারিয়ে গেছে। তাই এটাকে ইতিহাস চর্চার সংকট বলেই মনে করেন এই গবেষক। রাজনীতিবিদ, ইতিহাসবিদ যারা, তারা তো আর ইতিহাস চর্চা করছে না, তারা রাজনীতি চর্চা করছে। তার জন্য সবকিছুই রাজনীতির হাতিয়ার। এই জন্য এই সংকটটা একদিনও আমাদের রয়ে গেছে। মুক্তিযুদ্ধের বিষয়ের শুটিং ফুটেজ নষ্ট করে থাকে, দায়িত্ব না নিয়ে থাকে, তাহলে তো বিচার তো তাদের হওয়া উচিত। তার বিচার হবে না। সে সময় দেশি বিদেশি গণমাধ্যম অনেকটা অনুমানের ভিত্তিতেই কাজ করেছে বলে দাবি করেন তিনি। বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর কোনো ইতিহাস লেখা হয়নি 71-এর। চিন্তা করে দেখুন, সব লিখে ফেলেছে, কিন্তু হিন্দু জনগোষ্ঠীর উপরেই আক্রমণটা ছিল প্রধান। বিষয়টা নিয়ে আলাপ করারও অত দরকার নেই, কারণ এটা তো রাজনীতির বিষয়। গবেষকদের উচিত এই বাংলাদেশের মানুষগুলো বেঁচে থাকতে থাকতে তাদের কাছ থেকে এই ইতিহাসের ব্যাকরণ মেনে গবেষণার তথ্যগুলো সংগ্রহ করা, তা না এরপরে আর থাকবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকাতে যে আইন হচ্ছে সেটাকে রাজনৈতিক বলে মনে করেন আফসান চৌধুরী। গবেষণাকে রক্ষা করার জন্য করা হচ্ছে না, এটা রাজনীতিকে রক্ষা করার জন্য। জনাব আরিফ রহমান, আপনাকে দিয়ে শুরু করি। আপনি এই 30 লক্ষ শহীদদের ব্যাপারে অনেক গবেষণা করেছেন, অনেক লেখালেখি লিখেছেন। আপনার বেশ আলোচিত এবং মূল্যবান তথ্য এবং যুক্তিভিত্তিক একটি বই আপনার সামনে আছে, 30 লক্ষ শহীদের ব্যাপারে বাহুল্য না বাস্তবতা। আমরা কিছুটা তথ্য প্রমাণ এখানে দেখেছি, তার অনেক কিছু আপনার বইতেও আছে। আপনি আমাদেরকে সংক্ষেপে কি বলবেন যে শহীদদের সংখ্যা 30 লক্ষ বা তার কম বা বেশি, তার সপক্ষে আপনার গবেষণায়, আপনার ফাইন্ডিংসে মূল তথ্যগুলো কি এসেছে? আসলে পৃথিবীর কোনো যুদ্ধে কখনো শহীদদের মানে যুদ্ধে যারা মারা যায় তাদের নামীয় তালিকা থাকে না। এবং আরও একাডেমিকভাবে বলতে গেলে যেসব জাতিগোষ্ঠী সিস্টেমেটিক গ্রুপ না, অর্থাৎ যারা গোষ্ঠীবদ্ধ হয়ে চলাচল করে না, তাদের ক্ষেত্রে কখনোই একটা মানে লিস্ট আকারে নাম পাওয়া যায় না। এখন অন্যান্য যে কোনো সামারিতে, যে কোনো জরিপে যেভাবে শহীদদের সংখ্যা লিপিবদ্ধ করা হয়, তার সবগুলোই আমাদের দেশের ক্ষেত্রে মেনটেন করা হয়েছে। অন্যান্য দেশে যেভাবে করা হয়েছে সেভাবে আমাদের দেশে মেনটেন করা হয়েছে। এখন বর্তমান সময় পৃথিবীতে গণহত্যার ক্ষেত্রে যেই পদ্ধতিটি ব্যবহার করা হয়, গণহত্যায় মানে কত মানুষ মারা গেল, সেটা হচ্ছে রিভার্স পদ্ধতিতে, মানে জনসংখ্যার ঘাটতি। মানে একটা পৃথিবী মানে যে কোনো দেশের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে বা কমতে থাকে, কোনো একটা বড় সড়ক দুর্যোগ হলে অথবা কোনো একটা গণহত্যা হলে সেটার প্রভাব সেই দেশের গণহত্যার উপরে মানে ডেমোগ্রাফির উপরে থাকে। তো আমার মানে আমরা যত কাজ করতেছি আরও দিন দিন আরও দেখতে পাচ্ছি আরও বেশি সংখ্যাটা। যেমন আমি সর্বশেষ বাংলাদেশে একজন শিক্ষক আছেন বল স্টেট ইউনিভার্সিটি লন্ডনের, ডক্টর রহমতুল্লাহ ইমন। উনি দেখিয়েছেন যে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে জনসংখ্যার ঘাটতি হয় 76 লক্ষ মানুষের 5 বছর। মানে মুক্তিযুদ্ধের আগের জনসংখ্যা এবং পরের জনসংখ্যা, মানে 70 থেকে 75 যতটুকু বাড়ার কথা ছিল স্বাভাবিকভাবে, সেখান থেকে ঘাটতি হয়েছে 76 লক্ষ মানুষের। এবং সেটা থেকে উনি সব ধরনের ফাইন্ডিংসে মানে অন্যান্য যতগুলো ঘটনা ঘটে, যেমন একটা দুর্ভিক্ষ, তারপরে 70 ঘূর্ণিঝড়, এই ধরনের সবগুলো ঘটনা থেকে সবগুলো সর্বোচ্চ ক্লেমগুলো বাদ দেওয়ার পর উনি বলেছেন 55 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। মানে 55 লক্ষ মানুষ মুক্তিযুদ্ধের কারণে কোনো না কোনোভাবে যুদ্ধের আগের পরের হিসাবে। এখন এই জিনিসটা নিয়ে মানে এখানে ব্যাপারটা আসছে যেটা, যে 55 লক্ষ মানুষকে সরাসরি গুলি খেয়ে মারা গিয়েছে। আসলে আমাদেরকে যে জিনিসটা প্রক্লেম করতে হবে সেটাকে আমরা শহীদ বলতে কি বুঝি? আমরা কি সরাসরি যুদ্ধের ময়দানে কে সরাসরি গুলি খেলো তাদেরকে শহীদ বলবো? যুদ্ধজনিত কারণে যারা মারা গেছে সেটাই যদি বলি, তাহলে আমার কাছে এই ধরনের যে জিনিসটা আমরা গণহত্যার একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে শরণার্থী শিবির। আমাদের মুক্তিযুদ্ধের সময় আমরা জানি 1,20,00,000 মানুষ, 1 কোটি থেকে 1,20,00,000 মানুষ ইন্ডিয়া শরণার্থী হিসেবে চলে যায়। এবং সেই 1,20,00,000 মানুষের ভিতরে কত মানুষ যে মারা গিয়েছিল সেটা দিয়ে যখন আমরা কাজ করতে যাই, আমরা শিউরে উঠতেছি। যেমন এখানে আমার কাছে একটা রিপোর্ট আছে, সেটা হচ্ছে ওয়াশিংটন ডেইলি নিউজের জুন 22, 1971 সালে জুন মাসে, মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসে যখন রিফিউজির সংখ্যা 40 লাখ, তখন 6 লাখ রিফিউজি মারা যায় 40 লাখ রিফিউজির ভিতরে। অর্থাৎ 1 কোটি যখন হয়েছিল সেই সংখ্যাটা 12 লক্ষের বেশি ছিল, প্রায় 15 লাখ রিফিউজি শরণার্থী শিবিরে মারা যায়। তো তাদের তালিকা তো আপনি কখনো পাবেন না। একইভাবে আপনি যদি দেখেন শরণার্থী শিবিরে যাওয়ার সময় অনেক মানুষ মরে গেছে, আসার সময় মারা গেছে। এবং আমরা এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর রিচার্ড ক্যাশ, তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় ক্যালাটেরিয়াল ড্যামেজে 5 লক্ষের বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় খাদ্যের ঘাটতি হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল একটা ছোটোখাটো, যেটার কারণে ঠিকমতো পণ্য পরিবহন করতে পারে না। সেই মৃত্যুর দায় কারা নেবে? আমি বলতে চাই, যেমন ডক্টর সুসান ব্রাউন মিলার এবং কি জানি জেফ্রি ডেভিসের
চেঞ্জিং ফেস অফ জেনোসাইড, এই বইটাতে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের পরে 1 লক্ষ বীরাঙ্গনা আত্মহত্যা করেছিলেন, এরা তো 16 ডিসেম্বরের পরে আত্মহত্যা করেছিলেন। তো এদেরকে কি আপনি শহীদ, মানে এদের আপনি তালিকাটা কিভাবে তৈরি করবেন? মানে আমরা কি বলতে পারি 16 ডিসেম্বরে গুলি খেয়ে যে মারাই গিয়েছে তারাই শুধু শহীদ যদি হয়, তাহলে এই বীরাঙ্গনাদেরকে আপনি কোথায় ফেলবেন? এমনিতে সারা বিশ্বে তাহলে সংজ্ঞাটা কি, স্ট্যান্ডার্ডটা কি যুদ্ধের মৃত্যু বা শহীদদের সব ক্ষেত্রে? ধরনের সব ব্যাপার স্যাপার মিলিয়ে যতগুলো একটা যুদ্ধের factors প্রবাহে বললেন, সব সব মিলিয়ে ফ্যাক্টর যারা মিলিয়ে মারা যতজন মানুষ মারা যায়। যেমন কলেরায় মানে শরণার্থী শিবির, সল্টলেকের একটা শরণার্থী শিবির বন্ধ হয়ে গিয়েছিল কলেরায় শিশু মারা যেতে যেতে, 5 লক্ষের বেশি শিশুই মারা গিয়েছে মুক্তিযুদ্ধের সময়। তো এদেরকে আমরা শহীদের তালিকা ধরবো না, এদের তালিকা আমি কোথায় পাবো? এইখানেই হচ্ছে আমাদের মানে এই গ্যাপগুলো আমরা তৈরি করা হয়েছে, যে মানে এটা ইচ্ছাকৃতভাবে এই বিকৃতিগুলো আমাদের মধ্যে তৈরি করা হয়েছে। কি ধরনের বিকৃতি? মানে আমরা বলি আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রচলিত ছিল হচ্ছে বঙ্গবন্ধু 3 লাখ বলেছিলেন, সেটাকে মানে 30 লাখ এবং 3 লাখের পার্থক্য বুঝতেন না, এবং সেটা উনি 3 লাখকে ভুল করে 30 লাখ বলে ফেলেছিলেন। এখন সত্যি কথা বলতে বঙ্গবন্ধু হ্যাঁ মিলিয়ন আর লাখের ভার্সিটি হাউস 3 মিলিয়ন বলে ফেলেছেন। কিন্তু আমরা দেখি যে বঙ্গবন্ধু যখন জানতেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে, তখন মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের কথা চরমপত্রে আছে, এবং এর আগে আন্তর্জাতিক পত্রিকায় আছে। আপনারা দেখবেন লন্ডনের একটা পত্রিকায় 20 লক্ষ শহীদের কথা উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে যুদ্ধ শেষ হওয়ার 3 মাস আগে। মানে আমরা যেটা হচ্ছে সিস্টেমেটিক ডিস্ট্রিবিউশন আমরা যদি দেখি, 3 মাসে দেখা যায় 10 লক্ষ। খালেদ মোশাররফ গ্রানার টিভিতে ডকুমেন্টারিতে বলেছেন। তারপর আসাদ চৌধুরী 15 লক্ষ কবিতার ভিতরে বলেছেন, মানে 15 লক্ষ গলিত লাশের কথা বলেছেন। এর পরবর্তীতে 20 লক্ষ শহীদের কথা বলা হয়েছে। এইভাবে আস্তে আস্তে 30 লক্ষ শহীদের কথা চরমপত্রে আসে, এরপরে পূর্বদেশ পত্রিকায় আসে, প্রাবদায় আসে, এরপরে মানে বঙ্গবন্ধু 8 তারিখে দেশে আসে, তার আগেই বিভিন্ন তাহলে এটা উনি কিভাবে জানলো? ব্যক্তির সংখ্যাগুলো বলেছেন, সেই সবগুলো কি আনুমানিক? না 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 না, এখানে ব্যাপার আছে। এইখানে কিছু আমাদের যে গ্যাপগুলো তৈরি হয়, যে একটা যুদ্ধের সময়, আমাদের মুক্তিযুদ্ধের সময় বিশেষ করে বিদেশি সাংবাদিক দেশে ছিলই না, সেজন্য সম্পূর্ণ নিউজ আমাদের পক্ষে কখনোই কালেক্ট করা সম্ভব হয় না। ধারণা প্রসূত সংখ্যা ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের পরপরই গণহত্যা কমিশন নামে একটা কমিশন করা হয়েছিল, যেটা নিয়েও অনেক কথাবার্তা বলা হয়। সেই গণহত্যা কমিশনের রিপোর্ট আমার কাছে আছে, যেখানে মাথার খুলি ধরে হিসাব করা আছে, যেখানে 12,48,000 মাথার খুলির কথা বলা আছে 18টা জেলায়, এবং সেখানে বলা হয়েছে যে কি এটা একটা ইনকমপ্লিট। তো এটার সাথে যদি আপনি শরণার্থী শিবিরের 15 লক্ষকে যুক্ত করেন, এবং তার সাথে যদি কোলাটেরাল ড্যামেজের 5 লক্ষ যোগ করেন, এবং সব ধরনের আনুষঙ্গিক জিনিসপত্র যোগ করলে এটা 40 লাখের অনেক বেশি হয়। আচ্ছা, মোটামুটি আমরা অনেক তথ্য পেলাম। এখন সুভাষ সিংহ রায়, আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাকে বলেন যে এই যে বিকৃতিগুলো করা হয়, আমরা তথ্য যুক্তি বিভিন্ন প্রমাণ সেগুলোর পরেও যখন ইতিহাস বিকৃত করা হয়, তার মূল উদ্দেশ্য সবাই বলেন সেটা হচ্ছে রাজনৈতিক। সেটাই কি একমাত্র উদ্দেশ্য, বা সেই উদ্দেশ্য কি হাসিল হয় সব সময়? না, আমি স্থপতি মবাশ্বর ভাইয়ের কথাই কিন্তু আজকে শুনতে এসেছি, এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি অল্প অল্প করে দু একটি কথা বলবো। আমি একটি বই আমার হাতে আছে, সেটা ধ্বস্ত বিধ্বস্ত বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক বিশ্লেষণ। এই বইটা লিখেছেন খুরশিদা বেগম, একজন অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। তিনি তার বইতে এক জায়গায় লিখছেন, আমি খুব ছোট করে বলছি, 1994 সালে স্বাধীনতার মাসে সংবাদ সংস্থা প্রব বাংলাদেশের স্বাধীনতার নিকট ইতিহাস নিয়ে ঢাকা শহরে অবস্থিত বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয়ের প্রবেশকালের ছাত্রছাত্রীদের ওপর সমীক্ষা করেছিল। প্রবের এই সমীক্ষার ফলাফল যা এসেছে: 1, বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামের মূল নায়ক মোহাম্মদ আলী জিন্নাহ। 2, আমাদের বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি। 3, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার রচয়িতা কাজী নজরুল ইসলাম। 4, শেখ মুজিবুর রহমান ছিলেন একজন সেক্টর কমান্ডার। এই উত্তরগুলো কাদের? এটা ছাত্রদের উপর জরিপ করে প্রব সংস্থা 94 সালে। তার মানে ছাত্রদেরকে সেভাবে শেখানো হয়েছে। আপনি এই আমাদের গত পরশু চ্যানেল আইতে একটা আপনার টেলিফিল্ম দেখাচ্ছিল। টেলিফিল্মের বিষয়বস্তু ছিল এটাই, যে কিভাবে আমাদের ইতিহাস বিকৃতি করা হয়েছে। কারণটা হচ্ছে বলছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সময়কাল কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তখনকার বাস্তবতা। তা এটা কবি রফিক আজাদ ওই সময় 95 সালে একটা কবিতা লিখেছিলেন, যে কবিতাটা খুব জনপ্রিয়, বালক ভুল করে নেমেছে ভুল জলে। তার দুটো লাইন এমন যে, বালক ভুল করে পড়েছে ভুল বই, পড়েনি ব্যাকরণ, পড়েনি মূল বই। তা আমাদের এই বালকদেরকে মূল বই পড়ানো হয়নি, নোট বই পড়েছে, ব্যাকরণও শেখানো হয়নি। আমি
আরিফকে ধন্যবাদ জানাই, কারণ আরিফ যেদিন বইটা বেরিয়েছে, যেহেতু আমি অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির 8 বছর যাবৎ সদস্য এবং খুব দায়িত্ব পালন করবার চেষ্টা করে নিষ্ঠার সাথে, তা কোন বই কখন বেরোচ্ছেন কোর্ট প্রকাশনীতে আমার কিন্তু আগের থেকে জানা থাকে। তা আমি এই বইটা যেদিনই বেরিয়েছে সেদিনই আমি নাজমুল আশরাফ ভাইকে বলেছি যে এই বইটা এরকম একটা চমৎকার একটা ছেলে। তা আমি জীবন দাসের খুব ভক্ত, বাংলার মুখ আমি দেখিয়াছি আর কারোর মুখ দেখতে চাই না, এই তো ব্যাপারটা এরকম। কিন্তু তার আগে আমার মা আমাকে শিখিয়েছিল, তার মা ছিলেন কুসুম কুমারী দাস। তিনি একটা চমৎকার কবিতা লিখেছিলেন, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আমি আরিফকে আমাদের সন্তান সমঝ, যে আমার যে বয়স 51 বছর, সেই হিসেবে আমার সন্তানের মতো। আমি তাকে সেই কুসুম কুমারী দাস যে কল্পনা করেছিলেন কাজের ছেলে কবে হবে, অসম্ভব একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কাজ তিনি শুরু করেছে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। অনুষ্ঠান শুরুর আগে স্থপতি মুবাশশির ভাই এবং আরাফাত ভাইয়ের সঙ্গে আলাপ করছিলাম এবং তারাও বলছে যে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা এইভাবেই গড়ে উঠেছে। দেখেন একটা ডকুমেন্ট, তার সঙ্গে আমি সাহায্য নিচ্ছি। প্রিয় পাঠক, খুব কি কষ্ট হচ্ছে দেখতে 1971 সালে বাংলাদেশের মৃত্যুহার নাটকীয়ভাবে বেড়ে যায়। গল্পটা এখানেই শেষ হয় না। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হারের উপর জাতিসংঘের যে রিপোর্ট কথা উনি বললেন, 50 থেকে 55 সালে বাংলাদেশের আমাদের জাতীয় সংখ্যার বৃদ্ধির হার ছিল 14.6, 55 থেকে 60 15.3, 60 থেকে 65-তে হচ্ছে 15.3, 70 থেকে 75 সালে হঠাৎ করে হয়ে গেল 5.5, কমে গেল অনেক, কমে গেল 10%। দেখেন আবার 75 থেকে 80-তে 14.2, 80 থেকে 85 14.5। তার মানে এই যে গড়ে 14.5 14.7 আপনি গড় যদি হিসেব করেন, হঠাৎ করে 5.7, সে অঙ্ক কষিয়ে দেখেছে যদি এরকম দাঁড়ায় 70 থেকে 1975 সালের এই দেশ থেকে হারিয়ে যাওয়া মানুষের সংখ্যা, সে দেখেছে 771 লক্ষ, বিয়োগ করেছে 706 লক্ষ দিয়ে হচ্ছে 65 লক্ষ। সে কারণগুলো চমৎকার করে ব্যাখ্যা করেছে। এত তথ্য, এত প্রমাণ, এত কিছুর পরও যখন রাজনৈতিকভাবে ইতিহাস বিকৃত করার, দিনকে রাত বানানোর চেষ্টা করা হয়, তার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকে, দলীয় স্বার্থ থাকে, এইগুলো আমরা দেখি। কিন্তু যারা রাষ্ট্র ক্ষমতায় থেকে এই কাজগুলো করেছেন, তাদের হাতে সেই শক্তি, কর্তৃত্ব, ক্ষমতা ছিল এবং আমরা দেখেছি দীর্ঘ অনেক বছর সেই সত্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে, আবার আসল সত্য বেরিয়ে আসছে। বেঁচে থাকা অবস্থায় এই ইতিহাস বিকৃতি দেখে আপনার কেমন লাগে? প্রথমেই একটা জিনিস আপনাকে বলি যে সত্যিকে যতই চেষ্টা করেন না কেন চাপা দিয়ে রাখা যায় না। যেরকম বটগাছটি দুই পাথরের মাঝখান দিয়ে কিন্তু স্বমহিমায় কিন্তু বের হয়ে আসে একটি বিল্ডিংয়ের উপরে। আমাদের ইতিহাসকে ওই পাথর চাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল এবং আমি মাঝে মাঝে মনে করি যে বঙ্গবন্ধুকে হত্যা করার প্রয়োজনটা কী কারণে ছিল। বাইরে কিন্তু প্রচারিত ক্ষোভে দুঃখে সশস্ত্র বাহিনীর কিছু লোক বঙ্গবন্ধুকে হত্যা করেছে, আসল ঘটনাটা কিন্তু তা না। আমি যদি একটু পিছনে যাই, 16ই ডিসেম্বরে যে আমাদের দেশ স্বাধীন হলো, মানে মুক্ত হলো, তার আগে আমার প্রায় ডিসেম্বর মাসের প্রথম থেকেই ঢাকাতে আমরা অপারেশন করার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম যে হাতে হাতে যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনার কি বলে যুদ্ধবিরতি ঘোষণা হয়, ঢাকাকে নিয়েই যুদ্ধটা হবে। সেখানে যে দৃশ্যটা আমি দেখেছি সেটি আমার কাছে অদ্ভুত লেগেছে। ওই সময় রাজাকার, আলবদর এবং পাকিস্তান আর্মি যত না মুক্তিযোদ্ধাকে ধরার চেষ্টা করেছে, তার চেয়ে বেশি তারা প্রচণ্ড রকম নিজেদেরকে ব্যস্ত রেখেছিল বাংলাদেশের মেধাগুলিকে তুলে ভ্যানিশ করে দিতে, যে কারণে বুদ্ধিজীবী হত্যা। সমস্ত বুদ্ধিজীবীর ইতিহাস যদি আপনি দেখেন, প্রথম দিকে কিছু হয়েছে কিন্তু শেষ দিকে একেবারে বাছাই করে করে নিয়ে যাওয়া হয়েছে। কারণ তাদের উদ্দেশ্য ছিল একটি, এবং সেটা প্রমাণিত সত্য, যে এই মেধাকে যদি আমরা ধ্বংস করতে পারি, অন্তত 25-30 বছরের মধ্যে বাংলাদেশ আর উঠে দাঁড়াতে পারবে না। এবং তারা 100% সাকসেসফুল। মেধাকে আগে সরিয়েছে, মেধার পরে রাষ্ট্রনায়ক, জাতির পিতা, জাতির মহান স্থপতিকে সরিয়ে ফেলেছে। কি জন্য? এই একটি মাত্র কারণ আমি খুঁজে পাই, ইতিহাস বিকৃত করা। পরবর্তী প্রজন্মকে, প্রথম হলো যারা ইতিহাসকে রক্ষা করবে তাদেরকে সরানো হয়েছে, তারপরে যারা নতুন ইতিহাসের ভিতরে ঢুকবে সেই মানুষগুলিকে ব্রেন ওয়াশ করার জন্য বঙ্গবন্ধুকে সরানো হয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন, ও যে তথ্যটি দিল, যে তথ্যগুলি আসলো রিসার্চে, 1994 সালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কে লিখেছে, আপনি সময় এবং ঘটনাকে যদি পর্যালোচনা করেন, তার অর্থাৎ এর পরবর্তী টার্নেও তারা সাকসেসফুল হচ্ছিল। কিন্তু
কিন্তু দেখেন এই প্রজন্মের মুক্তিযোদ্ধা যারা ৭১ পরবর্তীতে আমি জন্ম নিয়েছে, তারা মুক্তিযুদ্ধ দেখে নাই, কিন্তু মুক্তিযুদ্ধের তথ্যগুলি সংগ্রহ করার চেষ্টা করেছে। কেন আমার দাদা মারা গেল, কেন আমার ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না, এই তথ্য থেকে তারা আস্তে আস্তে এই যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি তাদেরকে, যাদেরকে আমি বলে থাকি এই প্রজন্মের মুক্তিযোদ্ধা। কারণ সেক্টর কমান্ডার্স নিয়ে আমি কথা বলি, আমি সেক্টর কমান্ডার্সের ভাইস প্রেসিডেন্ট, আমি প্রায়ই তাদেরকে বলি যে আচ্ছা আমাকে বলেন তো, বঙ্গবন্ধুর হত্যার পরে আপনারা তো শক্তিশালী জুয়ান মানুষ ছিলেন, রাস্তায় নামেন নাই কেন? আমিও নামি নাই, কারণ পেশি শক্তির পাশে মেধা শক্তির অবস্থান ছাড়া কোনোদিন কোনো কিছুর দিকে ফিরে দেওয়া যায় নাই, এবং সেই তথ্য আবিষ্কার করা সম্ভব হয় নাই, দাঁড়ানো সম্ভব হয় নাই। কিন্তু এই মুক্তিযোদ্ধারা, এই সেক্টর কমান্ডার্সের ওনারা যেদিন বৃদ্ধ হয়ে গেলেন, তারপরে দেখা গেল তারা আগের শক্তিতে ফিরে গেছেন। অর্থাৎ এই ৩০-৪০ বছর বয়স্ক আমার এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা যখন ঘুরে দাঁড়ালো, তখন কিন্তু তারাই ইন্টালেকচুয়ালে পরিণত হলো। এই ইন্টালেকচুয়ালরাই কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যার বিচার করাচ্ছে, যুদ্ধাপরাধীদের বিচার ৪০ বছর পরে মাটি খুঁড়ে বের করে নিয়ে আসা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত সমস্ত তথ্য, এই যে এরকম বাচ্চা ছেলে, ওর তো করার কথা না, আমার মতন বৃদ্ধের এই তথ্য বের করার কথা, আমি কিন্তু করতে পারি নাই, সে কিন্তু করেছে। সে মুক্তিযুদ্ধের কিছুই দেখে নাই, সম্পূর্ণ অজ্ঞাত, কিন্তু সে দেশকে ভালোবাসে। এই দেশের প্রতি ভালোবাসা, প্রেম, প্রীতি, এইটাকে কিন্তু আপনি যত চেষ্টা করেন চাপা দিয়ে রাখতে পারবেন না। এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা সঠিক তথ্য সঠিকভাবে দেশ ও জাতির কাছে নিয়ে আসবে, এবং যতই দিন যাবে এগুলি দিনের পর দিন শক্তিশালী একটি পিলারের মতন জাতির সামনে দাঁড়িয়ে থাকবে, যখন আর কেউ সরাতে পারবে না। এতই যে কথাবার্তা আমরা বিরোধী দল থেকে শুনি, কই তারা এই ধরনের একটি রিসার্চ করে দেখাতে পারে না, তারা খালি মুখে বলে। এই বিষয়টি নিয়ে যত বিতর্ক আমি শুনেছি, সুভাষ দা আরও বেশি জানেন, তারা ঘুরে ফিরে লন্ডনের কি একটা জার্নালের গবেষণার একটা তথ্য শুনেন, ওইটা নিয়ে কথা বলা যায়, এবং এর বিপরীতে আর কিছু। আমি একটা কথা বলি, আমি আবার ধর্ম নিয়েই একটা কথা বলি। আল্লাহ তাআলা বলেছিলেন যে এ হচ্ছে শ্রেষ্ঠ ফেরেশতা, সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বললেন যে এ হলো সবচেয়ে নিকৃষ্টতম শয়তান। অর্থাৎ সব জায়গাতেই ভালো এবং মন্দ আছে, ভালো মন্দ যদি না থাকতো আপনি তাহলে বাছাই করারই প্রয়োজন হতো না, দেশে বিদেশে পৃথিবীতে কোনো কার্যক্রমের প্রয়োজন থাকতো না, সব ভালো। অথবা লাল রঙেরটা হচ্ছে সব ভালো, কালো রঙেরটা সব খারাপ। কোনো পৃথিবীতে সবসময় খারাপগুলি থাকে ভালোর গায়ের গা ঘেঁষে, এবং সেখানেই এই মানুষগুলি সেই তথ্যগুলি তাদের কাছ থেকে সংগ্রহ করে সেটাকে ব্যবহার করার চেষ্টা করে। এই যে তথ্যগুলি, যে কোনো একজন গবেষকের প্রথম দায়িত্ব একটি একটিকে তথ্যকে মিথ্যা প্রমাণ করার জন্য তার তথ্য সংযোজন করতে হবে, এবং বিশ্বাসযোগ্য একেবারে মাটি থেকে নিয়ে আসতে হবে, উপস্থাপন করতে হবে যে এর এই তথ্যটি মিথ্যা। আজ পর্যন্ত কিন্তু কেউ সেই তথ্যগুলিকে নিয়ে আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে আমরা একটু আরাফাত ভাইয়ের কথা শুনে নেই। আপনি পেশায় একজন শিক্ষক, যে প্রসঙ্গটা এসেছিল যে কি শেখানো হচ্ছে এবং প্রজন্ম কি শিখেছে, আমরা জানি যে ৭৫-এর পরে কয়েকটা প্রজন্ম ভুল ইতিহাস শিখেছে, তাদের দোষ দিয়ে লাভ নাই, এবং তাদের শিক্ষা হচ্ছে এরকম, যেমনটা সুভাষদা বলছিলেন, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভুল ইতিহাস শেখানো হয়েছে। সেই ২-৩ প্রজন্ম তো আমাদের মাঝেই আছে, ফলে তো তারা বিভ্রান্ত হয়েই আছে। এখন তার আগে আমি মনে হয় আরিফ একটু বলতে চাচ্ছে ওই যে লন্ডনের যেটা, হ্যাঁ, এটা খুব বেশি মাত্রায় শোনা যায় যে লন্ডনে একটা মেডিকেল রিসার্চ আছে, এর বাইরে আর এবং কিছু ওখানে শোনা যায় ২,৬০,০০০ একটা ব্যাপার পাওয়া গেছে। ওটা হচ্ছে মেথোডোলজি বুঝতে হয় একটা রিসার্চ করতে গেলে। মেথোডোলজি হচ্ছে ওরা ১৯৯৪ থেকে ৯৬ সালের ভিতরে একটা রিসার্চ জার্নাল করতে চাইলো। ওরা কলেরার উপর একটা গবেষণা করতে গিয়ে একটা প্রশ্ন জুড়ে দিল যে আপনার পরিবারে সরাসরি যুদ্ধে কে মারা গেছে। এখন মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে, ১৯৯৬ সালে মুক্তিযুদ্ধের পরে একটা প্রজন্ম চলে গেছে। এই সেজন্য আমার একটা প্রজন্ম পরে কিন্তু সরাসরি কনফ্লিকচুয়াল ডেথে আমি লোক পাবো না, সেইখানে ওই হিসাবটাতে তারা সরাসরি ডেথ নিচ্ছে এবং এক প্রজন্ম পর নিচ্ছে। আমি একটু বলি জিনিসটা যে ১৯৭১ সালে জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। সুমারি করা হয়েছে। হ্যাঁ, আমি একটু বলি ৭.৫ কোটি মানুষ ছিল, ৩০ লক্ষ মানুষ মারা গেলে সেটা হয় মোট জনগোষ্ঠীর ৪%। অর্থাৎ আপনি ১০০ জন মানুষ যারা করলে গড়ে হয়তো ৪ জন মানুষ পাবেন যাদের ভিতরে
কেউ মানে কেউ না কেউ শহীদ হয়েছে এরকম 100টা পরিবার দাঁড়া করালে। কিন্তু 1971 সাল তো এখন না, এখন 2016 সাল। আপনি মুক্তিযুদ্ধের পরে 2-3 প্রজন্ম চলে গেছে। এখনকার দিনে 4% আপনি আর পাবেন না, এখন 1%-এরও কম পাওয়া যায়। অর্থাৎ 100টা মানুষ দাঁড়া করালে, হ্যাঁ মানে আমার দাদা মানে আপনার পরিবার, আপনার বাবার পরিবার, আপনার দাদার পরিবারে যদি কেউ মারা যায় সেই ট্রি লাইনে আসতে হবে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তোমার পরিবারে কে মারা গেছে, তখন আমি পাবো না। তারা ওই গবেষণাটা এইভাবে আমাকে জিজ্ঞেস করতেছে যে তোমার পরিবারে কে মারা গেছে, আমি মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ করছি। ফলে এর গোলায় গলদ আছে। আমি এটাকে এখন সাপোর্ট করতেছি ওর বক্তব্য অনুযায়ী যে এই হিসাব যদি হয় সেখানে যদি 2.5 লক্ষ হয় তো 30 ক্রস করে চলে যাবে। এটা তো ত্রুটিপূর্ণ এবং মানে গোড়ায় গলদ আছে, পদ্ধতিগত ত্রুটি আছে। হ্যাঁ, আর এত বছর পরে এসে জনে জনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে এটা করা যায় কিনা, যেমনটা শুরুতে আরিফ ব্যাখ্যা করছিলেন যে গণহত্যাকে করে নাই তো, না তারা তো একটা নমুনা এক ধরনের ইচ্ছাকৃতভাবে একটা গবেষণা করানো হয়েছে, চাপানো গবেষণা, যে একটা মেডিকেল গবেষণা জোর করে একটা প্রশ্ন ঢুকিয়ে দিল বিভ্রান্তি করার জন্য। এই জিনিসটা আসলে ভালো হচ্ছে, এটা নিয়েও আমি কিছু বলার সুযোগ পাবো। আমি নিজে একজন গবেষক হিসেবে এবং রিসার্চের মেথোডোলজি কিছুটা তো বুঝি। আই ফুললি এগ্রি উইথ আরিফ যে যেটা তারা করেছে এতটাই ফ্লড, এটা হতেই পারে না। আপনাকে এটা কমপ্লিটলি মিসলিডিং একটা রেজাল্ট দিবে। এবং আবার যারা মোবাশ্বের সাহেব যেটি বললেন এটাও কিন্তু ইন্টারেস্টিং যে এই অবস্থায় যদি 2.5 লক্ষ হয়, আপনি প্রপোর্শনালি আসেন, এটা আংশিক 1% হয়ে গেছে, সেটাও কিন্তু বলে দেয় চলে ওই অরিজিনাল 7.5 কোটি তাহলে কি হতো সেইখানে যদি আপনি করেন এটা, তাহলে আপনার 30 লক্ষ ছাড়া যায়। মানে এটাও কিন্তু স্টাবলিশ করেন। এখন দুঃখজনক ব্যাপারটা এটা আসলে গবেষণার বিষয় আর না। আমরা যতই গবেষণা করে প্রমাণ করে দিই, যতই আমরা বলি সত্যটা কি, আমরা যতই বলি স্বাধীনতার ঘোষক আসলে বঙ্গবন্ধু, প্রতিপক্ষ তো একটা অন্য এজেন্ডা নিয়ে রাজনীতিটা করছে। এটা তো গবেষণা করে লাভ নেই, এটা হচ্ছে পিআর। যতটা না গবেষণা তার চেয়ে বেশি কমিউনিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু সেই প্রচারণার বিপরীতে তো এই তথ্য প্রমাণই নিয়ে আসতে হবে। অবশ্যই সেটা তো আনতেই হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে এটা 2 ধরনের রাজনীতি এখানে আছে বাংলাদেশে। একটা হচ্ছে মুক্তিযুদ্ধপন্থী রাজনীতি, মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে চিন্তা সেখান থেকে, আরেকটা হচ্ছে আপনার সাম্প্রদায়িক রাজনীতি। বঙ্গবন্ধুকে যখন তারা হত্যা করলো, তারা তো বঙ্গবন্ধুকে হত্যা করেনি, এই অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিটাকে হত্যা করলো। এটা প্রমাণ হচ্ছে তারা বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষান্ত হয়নি, তারা কিন্তু সংবিধান থেকে অসাম্প্রদায়িক চেতনা হত্যা করলো, জয় বাংলা স্লোগানকে হত্যা করলো। কেন করলো? কারণ তার জিন্দাবাদী ধারার রাজনীতিটা শুরু করার জন্য। সেখানে আপনাকে বুঝতে হবে রাজনীতির চেতনাগত পার্থক্যের ব্যাপারটা কিন্তু, এবং এই চেতনাগত পার্থক্যের জন্য তারা যা কিছু মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত, মুক্তিযুদ্ধের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ, তার সব কিছুকে তারা ইন্টেনশনালি বিতর্কিত করছে। এবং বিতর্কিত করার জন্য তারা কোনো গবেষণার আশ্রয় নিচ্ছে না, তারা কিন্তু অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এবং যে কারণে ওই যে আপনার লন্ডন ভিত্তিক সেই জার্নালের একটা ফ্লড একটা ইয়েকে তার তুলে আনার চেষ্টা করছে। এবং আরিফ যেটা বললো প্রথম দিকে যে এই ধরনের হত্যাকাণ্ড জেনোসাইড যখন হয়, নাম ধরে ধরে তালিকা পাওয়া যায় না, কিন্তু বাবু গয়েশ্বর চন্দ্র রায় কিন্তু তালিকা চাচ্ছে আবার, এরকমটাই দাবি অনেকে করছে। এটাই তো এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে এটা, আমাদের আসলে গোড়ায় যেতে হবে। গোড়াটা হচ্ছে আপনি যতই গবেষণা করে প্রমাণ করে দিবেন, তারা কিন্তু অন্য আরেকটা ইস্যু নিয়ে আসবে, আবার ওইটা প্রমাণ করে দিবেন, আরেকটা নিয়ে আসবে। আপনি তো প্রমাণ করবেনই, কারণ আমার হাতে তো সব সত্য, আমি তো সত্যের পক্ষে দাঁড়াচ্ছি। আমি যেটা বলেছি এর আগেও, অনেকে বলে আপনি এখনো জয় বাংলার পিছিয়ে লেগে আছেন কেন, এই তো কত আগে স্লোগান ছিল। আমি বলি দেখেন, জয় বাংলার ব্যাপারে আমার আলাদাভাবে কোনো শব্দ চয়ন বা চয়নগত কারণে কোনো এক্সট্রা একটা ভালোবাসা আছে, ব্যাপারটা ওটি নয়। আমার পয়েন্টটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে যে চেতনাগত বিকাশ ঘটেছিল, সেখান থেকে স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযোদ্ধারা, মুক্তিযুদ্ধের আন্দোলনের সাথে সম্পৃক্ত সৈনিকরা যে স্লোগানকে আলিঙ্গন করেছিল, সেটাকে আমি স্বীকৃতি দিয়ে সেটাকে আমার স্লোগান হিসেবে ধারণ করতে চাই। ওটা যদি তারা জিন্দাবাদ ধারণ করতো, সেটাই আমার স্লোগান হতো। কিন্তু আপনি আমাকে বলেন যে স্লোগান স্বতঃস্ফূর্তভাবে ওনাদের মতো মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে যুদ্ধ করেছে, শহীদ হয়েছেন, সেটাকে আপনি বাদ দিতে কেন যাচ্ছেন? জিন্দাবাদকে কেন আনতে যাচ্ছেন? তাহলে আপনি তো বাদ দিতে যাচ্ছেন মুক্তিযুদ্ধের চেতনাকে। এটা তো স্লোগান সিম্বলিক ব্যাপার। হ্যাঁ, তার মানে আপনি তো আপনার ওই জায়গাতে হাত দিতে হবে যে তারা আসলে করতে চায় কি, বাংলাদেশকে বদলাই দিতে চায়, এবং সেই বদলানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তারা প্রজন্মকে ধ্বংস করার জন্য এই মিথ্যাচার করেছে। তারা স্লোগানের বিপক্ষে স্লোগান দাঁড় করিয়েছে, সংবিধানের বিপক্ষে সংবিধান দাঁড় করিয়েছে, জাতীয়তাবাদের বিপক্ষে জাতীয়তাবাদ দাঁড় করিয়েছে, তারা প্রথম রাষ্ট্রপতির বিপক্ষে রাষ্ট্রপতি দাঁড় করাচ্ছে, জাতির জনকের বিপক্ষে দ্য সো কল স্বাধীনতার ঘোষক তৈরি করছে, অল আর্টিফিশিয়ালি তারা এগুলো তৈরি করছে। এটা তো তাদের এজেন্ডা। আপনার 30 লক্ষ শহীদ মারা গেছে, মানে শহীদ হয়েছে কি হয়নি, এটা তো পাকিস্তানি প্রোপাগ্যান্ডা।
ওরা তো এটাকে কমিয়ে দেখাতে চায়, কারণ ওরা তো কালপ্রিট, তাদের অপরাধটা কমানোর জন্য। এবং এটা ওদের প্রপাগ্যান্ডা যে বঙ্গবন্ধু এতই অবুঝ ছিলেন, এতটাই অশিক্ষিত ছিলেন যে উনি 3 লাখ আর 3 মিলিয়নের পার্থক্য বুঝতেন না। হ্যাঁ, এই যে একটা অদ্ভুত প্রপাগ্যান্ডা এটা চালায়, বঙ্গবন্ধু এটা বুঝতেন না, উনি নাকি 3 লাখকে ভুল করে 3 মিলিয়ন বলে দিয়েছেন। এই যে এটা কিন্তু খুবই, আমরাও ছোটবেলা থেকে, আরিফের জন্মই হয়নি, আমরাও ছোটবেলা থেকে এই প্রপাগ্যান্ডা শুনেছি, ডানে বায়ে শুনে শুনে বড় হয়েছে। 10 জন মিলে বসেছিলাম, এই যে ধরেন এই যে 94 সালে দাদা বলছে তো, মিড 80s এর কথা বলছে, আর্লি 80s, 10 জন মিলে বসে আছে আমরা, আমাদের বয়সী। হ্যাঁ, তখন আমরা বোঝা শুরু করছি রাজনীতি সবকিছু। এর মধ্যে 9 জনই উল্টো কথা বলে, সত্যের বিপক্ষে কথা বলে, কারণ ওই প্রজন্মের মাথার মধ্যে অসত্য ঢুকানো হচ্ছে এবং আপনার আর্টিফিশিয়ালি ঢুকানো হচ্ছে। 75 পরবর্তী সময় আপনাকে আমি বলি, রাষ্ট্রীয় সম্পদকে পুঁজি হিসেবে বিনিয়োগ করা হয়েছে প্রজন্মের মাথায় মুক্তিযুদ্ধ বিরোধী তথ্য ঢুকিয়ে মুক্তিযুদ্ধের উল্টো পথে বাংলাদেশের সমাজকে পরিচালিত করার জন্য। এইটা সেই প্রজন্মকে আমরা কিভাবে সংশোধন করব সেই বিষয়টাতে আপনার কাছে ফিরত আসবো, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে। আপনারা নির্বাচিত খবর দেখছেন দীপ্ত টিভিতে, আশা করছি ফিরে এসো আপনাদেরকে সাথেই পাবো।